আনন্দ গ্রামে একটি পরিবার থাকত যেখানে 4 জন মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করত। সেই বাড়ির কর্তা ছিলেন নন্দলাল। তার সঙ্গে থাকত তার ছেলে সুরেশ এবং সুরেশের ছেলে বিদু, যে নন্দলালের নাতি। এই বাড়ির একমাত্র মহিলা ছিলেন নন্দলালের পুত্রবধূ অর্থাৎ সুরেশের স্ত্রী কবিতা। তিনি ভালোবাসা ও বুঝদারির সঙ্গে পুরো পরিবারকে সামলে রাখতেন। সুরেশ বাবা, তোমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন 2 বছর হয়ে গেছে। আজও এই বাড়িতে তার অভাব আমি খুব অনুভব করি। যাওয়ার আগে তোমার মা আমাকে কিছু কথা বলে গিয়েছিলেন, যা আজ আমি তোমাকে আর বিদুকে বলতে চাই। হ্যাঁ পিতাজি, বলুন না। মা আপনাকে কি বলেছিলেন? আমিও মাকে খুব মনে করি। হ্যাঁ দাদাজি, আমিও দাদিকে খুব মনে করি। যখন দাদি আমাদের সঙ্গে ছিলেন তখন সবকিছু কত ভালো লাগত। দাদি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। ওহে আমার বিদু বেটা, এসবই তো নিয়তির খেলা। এতে আমরা আর কি বা করতে পারি? মানুষ এই পৃথিবীতে কেবল কয়েক দিনের অতিথি হয়ে আসে, তারপর একদিন সবাইকে ছেড়ে চলে যায়। দাদাজি, আপনি তো বলেছিলেন দাদি আপনাকে কিছু বলেছিলেন যা আপনি আমাদের বলতে চেয়েছিলেন, তাহলে বলুন না। হ্যাঁ বিদু বেটা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আসলে তোমার দাদি বলতেন যে জীবনে সবসময় সঠিক পথে চলতে হবে এবং এগিয়ে যেতে হবে। কখনো কোনো কিছুর লোভে পড়ে ভুল পথ বেছে নেওয়া উচিত নয়। জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন, সততার পথ কখনো ছেড়ে দেওয়া উচিত নয় এবং কখনো লোভী হওয়া উচিত নয়। হ্যাঁ দাদাজি, আপনি যেমন বলেছেন আমি সবসময় তেমনই করার চেষ্টা করব। বড় হয়ে একজন ভালো মানুষ হওয়ার জন্য আমি সম্পূর্ণ পরিশ্রম করব এবং আপনার দেখানো পথে পূর্ণ সততার সঙ্গে এগিয়ে চলব। হ্যাঁ পিতাজি, বিদু একদম ঠিক বলেছে। আপনার কথা একেবারে সঠিক। মানুষের সবসময় সততার পথেই চলা উচিত এবং কখনো অন্যের সুযোগ নেওয়া উচিত নয়। যা কিছুই করা হোক নিজের শক্তি ও পরিশ্রমের জোরেই করা উচিত। কে জানেই 3 জন বাবা, ছেলে ও নাতি এতক্ষণ ধরে কি কথা বলছে। খাবারও প্রস্তুত হয়ে গেছে। মনে হচ্ছে আমাকেই গিয়ে ওদের 3 জনকে ডাকতে হবে, তারপর সবাই যেন একসঙ্গে বসে আরাম করে খেতে পারে। কবিতা মনে মনে এমনটাই ভাবতে ভাবতে নিজেকে বলল, তারপর সবাইকে খেতে ডাকতে চলে গেল। আপনারা 3 জন বাবা, ছেলে আর নাতি এতক্ষণ ধরে কি কথা বলছেন? ওদিকে রান্নাঘরে খাবার তৈরি হয়ে গেছে। চলুন এখন সবাই একসঙ্গে বসে খেয়ে নিই। মা, কি রান্না হয়েছে? চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। আমার ভীষণ ক্ষুধা লেগেছে। হ্যাঁ ভাগ্যবান বিদু একদম ঠিক বলেছে। আমাদের সবারই খুব ক্ষুধা লেগেছে আর দুপুরও হয়ে গেছে। চল এখন সবাই বসে খেয়ে নিই। এইভাবে সবাই রান্নাঘরে গিয়ে একসঙ্গে বসে মিলেমিশে খেতে শুরু করল। সুরেশ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমি বারবার ভুলে যেতাম, কিন্তু এখন মনে পড়েছে তাই এখনই বলে দিচ্ছি। তুমি এই বাড়িটা খুব ভালোভাবে সামলাচ্ছ, কিন্তু আজ পর্যন্ত আমাকে এটা বলনি যে তুমি কি কাজ করো আর কোথায় কাজ করো। আমি তোমার বাবা, এটা জানার অধিকার তো আমার আছে, তাই না? আরে পিতাজি, আমি যা করি ভালোই করি। আপনি অযথা চিন্তা করছেন কেন? আপনি নিশ্চিন্ত হয়ে নিজের জীবন এগিয়ে নিয়ে যান। তবুও বল তো বাবা, তুমি কি কাজ করো? যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তোমার ছেলে কি কাজ করে আর আমি একজন বাবা হয়েও তার উত্তর দিতে না পারি, তাহলে আমার কেমন লাগবে? তাই বলো বাবা, তুমি কি কাজ করো এবং কোথায় করো? আরে পিতাজি, এসব ছেড়ে দিন। সবাই তো খাওয়া শেষ করেছে। এখন আপনি বিদুর সঙ্গে গিয়ে একটু বিশ্রাম নিন। আমারও একটু বাইরে যেতে হবে, কিছু জরুরি কাজ আছে। সুরেশের এমন কথা শুনে নন্দলাল একটু অবাক হলেন, কিন্তু কিছু বললেন না। তার নিজের ছেলের উপর পূর্ণ বিশ্বাস ছিল, আর সেই বিশ্বাসের কারণেই তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করলেন না। তারপর তিনি বিদুর সঙ্গে রান্নাঘর থেকে বাইরে চলে গেলেন। শুনছেন? একটু শুনুন তো। পিতাজি আপনাকে যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নটা আমার মনেও বারবার আসে। আপনি আজ পর্যন্ত আমাকেও বলেননি যে আপনি কি কাজ করেন। আমি তো আপনার স্ত্রী, অন্তত আমাকে তো বলুন। ওগো, এখন তুমিও এসব প্রশ্ন করে আমার মাথা খেও না। আমি কি তোমাদের সবাইকে ভালোভাবে খাওয়াচ্ছি না? সেটাই তো যথেষ্ট। কোনো কিছুরই অভাব হতে দিচ্ছি না। যা দরকার বললেই তো পাচ্ছ। তাহলে আমার কাজ জানা এত জরুরি কেন? সংসার ঠিকঠাক চলছে, এটাই তো সবচেয়ে বড় কথা। তবু আমি তো আপনার স্ত্রী,
অন্তত আমার তো জানার অধিকার আছে। আরে ভাগ্যবান, এখন এসব কথা বন্ধ করো। আমাকে কিছু জরুরি কাজে বাইরে যেতে হবে। আমি গিয়ে আসছি। ততক্ষণ পিতাজি আর বিদুর খেয়াল রেখো। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আজ কেন পিতাজি আর ভাগ্যবানের মনে তার কাজ সম্পর্কে এত জানার ইচ্ছে জাগল সেটাও বোঝা যাচ্ছে না। সে যে কাজই করুক না কেন, সে কাজ সম্পর্কে এভাবে কাউকে বলা তার পক্ষে সম্ভব নয়। যাক, সে সব কথা থাক। ওদিকে পবন হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আরে সুরেশ ভাই, আসতে এত দেরি করলে কেন? তুমি তো জানো আমাদের কাজ সময় মতো না হলে পরে কত বড় সমস্যা দাঁড়িয়ে যায়। তবুও বলো, আজ এত দেরি হলো কেন? আরে পবন, এখন তোকে কি বা বলি? তুই তো জানিসই আমরা দুজন যে কাজ করি সে কাজের কথা কাউকে বলা ঠিক নয়। আজ না জানি কেন পিতাজি আর ভাগ্যবানের আমার কাজ সম্পর্কে জানার খুব ইচ্ছে হলো। দুজনেই বারবার জিজ্ঞেস করে আমার মাথা খেয়ে ফেলল। এই সমস্যাটা শুধু বাইরে নয়, আমার ঘরেও আছে। বাড়ির লোকজন শুধু এটুকুই জানতে চায় যে আমি আসলে কি করি। তা তুই তাদের কিছুই বলিসনি তো? আরে পবন, আমি এতটাও বোকা নই যে এভাবে সব বলে দেব। আর আমার পিতাজি তো খুবই সৎ মানুষ। যদি কোনোভাবে তিনি আমার এই কাজগুলোর কথা জেনে যান তাহলে আমাকে মেরে ঘর ছাড়া করে দেবেন। যাই হোক, পবন, এখন বেশি কথা বলার সময় নেই। আজ পাশের গ্রামে যাওয়ার যে পরিকল্পনা ছিল তা ভুললে চলবে না। তাড়াতাড়ি চলো, সন্ধ্যাও হয়ে যাচ্ছে। সুরেশের এমন কথা শুনে দুজন নিজেদের কাজের উদ্দেশ্যে পাশের গ্রামের দিকে এগিয়ে গেল। আরে পবন, আজ তো পাশের গ্রামে গিয়ে সত্যিই মজা হয়ে গেল। ওখানকার লোকজন তো খুবই বোকা বেরোল। যদি আজকের মতো রোজগার প্রতিদিন হতে থাকে তাহলে তো মজাই মজা। যদি এভাবেই চলতে থাকে, কে জানে একদিন আমরা প্রাসাদেও থাকতে পারব। হ্যাঁ ভাই, তোর কথা একদম ঠিক। আজ সেখানে গিয়ে সত্যিই খুব মজা পেয়েছি। কিন্তু একটা কথা সবসময় মনে রাখিস, রোজগার যতই হোক তো তাড়াতাড়ি ধনী সেজে লোকেদের দেখানো ঠিক নয়। না হলে আমরা দুজনই সমস্যায় পড়ে যাব। ধীরে ধীরে এবং বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হবে আমার ভাই। আর সত্যি বলতে, প্রতিদিন কাজ থেকে ফিরে এই নদীর তীরে ঠান্ডা হাওয়া খেতে খেতে তোর সঙ্গে বসতে আমার সত্যিই খুব ভালো লাগে। আরে পবন, আমার ভাই, তুই তো আমার প্রাণের বন্ধু। তোর সঙ্গে বসে আমারও খুব শান্তি লাগে। আর একটু দেখ তো আমাদের জীবন কত সহজভাবে চলছে। খুব বেশি পরিশ্রম না করেই আমরা এত টাকা রোজগার করছি। কিছু মানুষ তো দিনরাত পরিশ্রম করেও আমাদের দুজনের মতো এতটা রোজগার করতে পারে না। দাদাজি আর পিতাজি এখনও পর্যন্ত কেন আসেননি? অনেক রাত হয়ে গেছে। পিতাজি যখন বাড়িতে থাকেন নাতক্ষণ আমার একদমই ভালো লাগে না। এই যে বিদু বেটা, রাত অনেক হয়ে গেছে। জানি না তোমার পিতাজি এখনো পর্যন্ত কেন বাড়ি ফিরলেন না। তার কাজের ব্যাপারে যদি কিছু জিজ্ঞেসও করা হয় তিনি বলতে চান না। কে জানে কোথায় আর কি করছেন। সুরেশ ভাই, এখন তো রাত অনেক হয়েছে। চলো, দেরি না করে আমরা বাড়ির দিকে এগোই, না হলে আরও দেরি হয়ে যাবে। আরে পবন, এখনও তো বেশি দেরি হয়নি। চলো না একটু আর এখানেই বসি। দেখো কত মনোরম ঠান্ডা হাওয়া বইছে, আর পাশ দিয়ে নদীও ধীরে ধীরে বয়ে যাচ্ছে। এখানকার পরিবেশ কত শান্ত ও প্রশান্তিতে ভরা লাগছে। উঠতে মনই চাইছে না। তোমার কথা ঠিক, কিন্তু বাড়িতে তো এমনিই হাজার প্রশ্ন করা হয়। যদি আমি রাতে দেরি করে বাড়ি পৌঁছাই তাহলে জানি না কত নতুন প্রশ্ন উঠে যাবে। তারপর সবার বোঝানো কঠিন হয়ে যাবে। হ্যাঁ পবন, তুমি ঠিক বলছো। চলো এখন দেরি না করে বাড়ির দিকে যাই, না হলে সত্যিই আরও দেরি হয়ে যাবে। এভাবেই দুই বন্ধু নিজেদের মধ্যে কথা বলতে বলতে বাড়ির দিকে এগোতে থাকে। পথে তারা হালকা ফুলকা গল্প করতে করতে হাসতে হাসতে নিজেদের বাড়ির দিকে চলতে থাকে।
সুরেশে তো রাত পর্যন্ত কোথায় ছিলে? এমন কি কাজ করছিলে? তুমি কি জানো এখন কত সময় হয়ে গেছে? আমি জিজ্ঞেস করতে করতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তুমি কিছুই বলো না। এভাবে কিভাবে চলবে? যদি তুমি নিজের বাড়ির লোকদের সঙ্গেই নিজের কথা ভাগ না করো, তাহলে আর কার সঙ্গে করবে? আরে পিতাজি, আমি তো এখনই ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছি, আর আপনি এখনও এইসব কথাতেই লেগে আছেন। আমি কি আপনাদের কোনো কিছুর অভাব রাখছি? খাওয়া দাওয়া আর পরাপরণের সব প্রয়োজন তো পূরণ করছি, তাই না? তাহলে বারবার এই প্রশ্ন করে আমাকে বিরক্ত করবেন না। একটু বিশ্রাম নিতে দিন, বাকি কথা পরে হলেও চলবে। ঠিক আছে সুরেশ, আজ থেকে আমি তোমাকে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করব না। শুধু একটা কথাই বলতে চাই, সবসময় সততার পথে চলবে। যদি আমাকে লুকিয়ে তুমি কোনো ভুল কাজ করো, তাহলে মনে রেখো একদিন খুব খারাপভাবে ফেঁসে যাবে। তখন হয়তো আমার কথাগুলোই তোমার মনে পড়বে। হ্যাঁ, ঠিক আছে পিতাজি, এখন আপনি বিদুর সঙ্গে বিশ্রাম করুন। আমি একটু ভাগ্যবানের কাছে যাচ্ছি। সারা দিনের ক্লান্তির পর ওরও তো আমার দরকার হবে, ওর সঙ্গে দুটো কথা বলে আসছি। সুরেশ নিজের বাবার প্রশ্নগুলোর সোজাসুজি উত্তর না দিয়ে এদিক ওদিকের কথা বলে নিজের স্ত্রী কবিতার কাছে চলে গেল। আরে আজ আপনার বাড়ি ফিরতে এত দেরি কেন হলো? পিতাজি খুব রেগে গিয়েছিলেন। তিনি বারবার আপনার ব্যাপারে জিজ্ঞেস করছিলেন আর খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। ভাগ্যবান এখন আপনি নিজেই বলুন। আজ কাজ একটু বেশি ছিল, তাই দেরি হয়ে গেছে। আর সত্যি বলতে কি, কাজ থেকে ফেরার সময় নদীর ধারে পবনের সঙ্গে একটু বসে পড়েছিলাম। আমরা দুজন ঠান্ডা হাওয়ার আনন্দ নিতে নিতে নিজেদের মধ্যে কথা বলছিলাম। শুধু এই কারণেই একটু বেশি সময় লেগে গেল। আচ্ছা, জিতা হলে দেরিতে আসার এটাই কারণ। কিন্তু আপনি কি আমাকে এটা বলবেন, আপনি আসলে কি কাজ করেন? সত্যিই আমার জানার খুব ইচ্ছা হয়। আমি তো আপনার স্ত্রী। আপনার কাজের ব্যাপারে জানার পুরো অধিকার তো আমার আছে, তাই না? আরে তোমাদের কি হয়েছে? আমি কি তোমাদের সকালে কিছু বলেছিলাম? মনে নেই নাকি? যাকে দেখো সে একটাই প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছে। আরে ভাই, আমি তো তোমাদের দায়িত্ব নিচ্ছি নাকি? তাহলে এত প্রশ্ন কেন? কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছি। ভেবেছিলাম তোমার সঙ্গে দুটো কথা বললে মনটা একটু হালকা হবে, কিন্তু না, তোমরা সবাই আবার সেই একই কথাতেই লেগে গেলে। আরে শান্ত হও। আজ আমি শেষবারের মতো এই প্রশ্নটা করেছি। এখন থেকে এ ব্যাপারে আর কখনো কিছু জিজ্ঞেস করব না। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করে দাও। ভবিষ্যতে এমন ভুল আর হবে না। আমি তোমার মন কষ্ট দিতে চাই ঠিক না। আছে ভাগ্যবান। আসলে যখন আমি কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরি আর সেই একই প্রশ্ন সবাই বারবার করতে থাকে, তখন আমার একটু রাগ হয়ে যায়। তোমার ওপর রাগ করার কোনো ইচ্ছে আমার ছিল না। যাক, এখন এসব কথা থাক। আমারও খুব ক্ষুধা লেগেছে। তুমি সবাইকে ডাকো, চলো একসঙ্গে বসে আরামে খাবার খেয়ে নিই। সুরেশের এমন কথা বলায় কবিতা সবাইকে খাবার খাওয়ার জন্য ডেকে নিল। অল্প সময়ের মধ্যেই বাড়ির সবাই একসঙ্গে এসে বসল এবং মিলেমিশে শান্ত পরিবেশে খাবার খেতে লাগল। খাওয়া শেষ হওয়ার পর নন্দলাল কিছু না বলে চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। তার মুখে হালকা গাম্ভীর্যের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। কিছু না ভাগ্যবতী, এমনি একটু ভাবছিলাম। মনটা একটু অস্থির লাগছিল, তাই চুপচাপ বসেছিলাম। আর পিতাজি একটু বাইরে হাঁটতে গেছেন। তা বিটুকে তো দেখা যাচ্ছে না, সে কোথায় গেল? বিটু বাইরে তার বন্ধুদের সঙ্গে খেলতে গেছে। সারাক্ষণ বাড়িতে থাকতে থাকতে সেও বিরক্ত হয়ে যায়, তাই একটু বাইরে বেরিয়েছে। এই কদিন বিদ্যালয়ও বন্ধ, তাই সারাদিন বাড়িতে বসে তার মন লাগে না। একটু খেলাধুলা করলে তার মনও হালকা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাগ্যবতী, আমি এখন একটু বিশ্রাম নিয়ে নিই। দুপুরের খাবার খেয়ে কাজে বেরিয়ে যাব। আর তোমাকে আগে থেকেই বলে রাখছি, আজও ফিরতে একটু দেরি হতে পারে, তাই বেশি চিন্তা করো না। পিতাজিকে বুঝিয়ে দেবে যে কাজের জন্য দেরি হবে। দুপুরে খাবার খাওয়ার পর সুরেশ রোজের মতো গাছের নিচে গিয়ে বসে পড়ল এবং পবনের জন্য অপেক্ষা করতে লাগল। আরে বাহ সুরেশ ভাই, আজ তো সত্যিই কমাল হয়ে গেছে। রোজ তো আমি আগে এসে তোমার জন্য অপেক্ষা করি।
কিন্তু আজ প্রথমবার তুমি আমার আগে এসে আমার পথ চেয়ে বসে আছো। সত্যি বলছি, তোমাকে এইভাবে আগে থেকে বসে থাকতে দেখে খুব ভালো লাগছে। আরে পবন, তোকে কি বলবো ভাই, কাল রাতে নদীর ধারে বসে দেরিতে বাড়ি ফিরেছিলাম, অতক্ষণ পিতাজি আবার সেই একই প্রশ্ন করলেন। তখন থেকেই বাড়ির পরিবেশটা একটু অস্বস্তিকর লাগছে, তাই আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে এলাম যাতে অকারণ তর্ক এড়ানো যায় আর মনটাও একটু হালকা হয়। তোর কথা ঠিকই আছে ভাই, কিন্তু আমরা তো এখন বাধ্য। আমাদের এই 2 নম্বর কাজের কথা যদি বাড়িতে বলে দিই তাহলে আমাদের কি অবস্থা হবে কে জানে। তাই ভালোই হবে এই গোপন কথাটা গোপনই থাকুক। যতদিন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে ততদিন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ হ্যাঁ, এসব বাদ দে, চল কাজে বেরোই। আজ রামপুর গ্রামে যাই, কে জানে কালকের মতো আবার কোনো সরল সাধারণ মানুষ পেয়ে যাই। বেশি দেরি করা ঠিক নয়, যত তাড়াতাড়ি বেরোবো ততই ভালো। রাত 8টা বেজে গেছে, চারদিকে গভীর নীরবতা। চারপাইয়ে বসে নন্দলাল তার নাতি বিটুকে নিয়ে চুপচাপ দরজার দিকে তাকিয়ে সুরেশের ফেরার অপেক্ষা করছেন। তার মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। দাদাজি, আজ তো পিতাজি গতকালের চেয়েও বেশি দেরি করছে। আজকাল উনি আমার সঙ্গে একদম সময়ই কাটান না, এটা আমার ভালো লাগে না। আমি ওনার সঙ্গে অনেক কথা বলতে চাই, কিন্তু উনি সব সময় কাজেই ব্যস্ত থাকেন। বিটু বাবা, আমি তো তোর পিতাজিকে বলতে বলতে ক্লান্ত। সে সব কাজ নিজের ইচ্ছে মতো করে, না নিজের বাবার কথা শোনে, না তোর মায়ের কথা মানে। বুঝতে পারি না কিভাবে বোঝাবো যে পরিবারের কথাও বাইরে কাজের মতোই গুরুত্বপূর্ণ। রাত আরও গভীর হল, সময় প্রায় 11টা। কবিতার মুখে দুশ্চিন্তা আর ভয়ের ছাপ স্পষ্ট, আর নন্দলালের মুখে উদ্বেগের সঙ্গে রাগও ফুটে উঠছে। পিতাজি, উনি এখনও বাড়ি ফিরলেন না কেন? আমার খুব চিন্তা হচ্ছে। এত দেরি তো কখনো করেন না। হ্যাঁ বৌমা, আমিও তাই ভাবছি। সুরেশ এত রাতে কোথায় কি করছে? কিছু জিজ্ঞেস করলে ঠিক মতো উত্তরও দেয় না। আরে নন্দলাল, আপনি কি বাড়িতে আছেন? একটু বাইরে আসুন, বড় একটা ঘটনা ঘটেছে। নন্দলাল, আমাদের পাশের রামপুর গ্রামে সুরেশ আর পবনকে 2 নম্বর কাজ করতে গিয়ে ধরা হয়েছে। পুরো গ্রামের লোক ওদের ধরে বসিয়ে রেখেছে। সবাই খুব রেগে আছে, মারধর করতেও প্রস্তুত। তাই গ্রামের লোক বিশেষ করে তোমাকেই ডেকেছে, যেন তুমি গিয়ে সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি শান্ত করো। এই কারণেই সুরেশ কখনো বাড়িতে তার কাজের কথা বলেনি। আমি যখনই জিজ্ঞেস করেছি সে এড়িয়ে গেছে। লোভের ফল সবসময় খারাপ হয়। আমি প্রতিদিন বোঝাতাম, বাবা সততার পথে চল, কিন্তু সে আমার একটাও কথা শোনেনি। রমেশের কথা শুনে দুজনে আর দেরি না করে দ্রুত রামপুরের দিকে রওনা দিল। রামপুরে পৌঁছে দেখল সবাই রাগে ফুঁসছে, পরিবেশ খুব উত্তেজনাপূর্ণ। নন্দলাল, তুমি তো এমন মানুষ নও, তাহলে তোমার ছেলে টাকার লোভে এত নিচে নামল কিভাবে? শুনুন, চাচাজি আপনার ছেলে সুরেশ আর তার লম্পট বন্ধু পবন আশেপাশের গ্রামে গিয়ে লোকজনকে বলে 1 মাসে টাকা দ্বিগুণ করে দেবে। টাকা নেওয়ার পর আর তাদের দেখা যায় না। আমার কাছ থেকেও বড় অঙ্কের টাকা নিয়েছিল। আজ আবার হরনাম চাচার বাড়িতে একই কথা বলতে গেলে আমি ধরে ফেলি। জানি না কতজনকে এভাবে ঠকিয়েছে। আমি সবার কাছে সুরেশ আর পবনের পক্ষ থেকে ক্ষমা চাইছি। ওরা বড় ভুল করেছে। আমি কথা দিচ্ছি আর কখনো এমন করবে না। আপনাদের যে টাকা আছে যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দেওয়া হবে। দয়া করে ওদের একবার ভুল সংশোধনের সুযোগ দিন। এভাবেই সুরেশ ও পবন তাদের খারাপ কাজের জন্য ধরা পড়ল। তারা গভীরভাবে অনুতপ্ত হল। গ্রামের সবার সামনে হাতজোড় করে ক্ষমা চাই এবং আর কখনো এমন ভুল না করার শপথ নিল।